একটা বিষয় বলি, আপনি বলছিলেন যে আওয়ামী লীগ অনেক ঝড়ঝাপটা সামলেছে। একথা ঠিক, আমরা দেখেছি যে 1975-এর 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরবর্তী ঘটনাবলী আমরা জানি যে কি সংকটময় পরিস্থিতি বাংলাদেশে গেছে, এবং বিশেষ করে আওয়ামী লীগের ওপরে। তারপরে আওয়ামী লীগকে আমরা দেখেছি যে শেখ হাসিনা দেশে ফিরে যাওয়ার পর তার আগে থেকেই তারা ঘুরে দাঁড়াচ্ছিল। তো সেই সংকট কেন, সে বঙ্গবন্ধুকে কারা মানে খুন করেছিল, কারা ষড়যন্ত্র করেছিল, সেগুলো আমরা সব জানি। কিন্তু আজ 2024-এ এসে শেখ হাসিনার সরকার, আহ, যারা যার সরকার 15 বছর ধরে ক্ষমতায় আছে, তো সেই সরকারকে এইভাবে উৎখাত করা গেল, এটা কি করে সম্ভব হলো? এবং সেটা আপনারা কি, কেন আপনারা উপলব্ধি করতে পারেননি? বাংলাদেশে 2024-এ জুলাই আগস্টে যেটা ঘটেছে এটা খুবই পরিষ্কার হয়েছে। দিন যত যাচ্ছে ততই এটা কিন্তু পরিষ্কার হচ্ছে। আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা কিন্তু বলে আসছিলেন এটা কিন্তু ছাত্রদের কোটার দাবির আন্দোলন নয়, এটার পিছনে যে ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে, দেশীয় চক্রান্ত, আন্তর্জাতিক চক্রান্ত, এটা যে আছে, এবং এই চক্রান্ত মধ্য দিয়ে এটা তো ছাত্র আন্দোলন ছিল, এটা ছাত্রদের কোটার আন্দোলন ছিল। সেই আন্দোলন একটি সরকার পরিবর্তনের আন্দোলনে হঠাৎ করে টার্ন নিল। তার মানেটা কি? এটা ওই যে ডক্টর ইউনূস সাহেব যেটা বলেছে, আন্দোলনের মাস্টার মাইন্ড তার এক উপদেষ্টা তিনি বলেছেন, যার এটা মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে 5ই আগস্ট আমাদের সরকারের উপর চূড়ান্ত আঘাত আসে। আপনি ষড়যন্ত্রের কথা বলছেন, আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি যেটা জানতে চাইছি যে এই যে ষড়যন্ত্রটা এত ব্যাপক, সেটা আপনারা যে উপলব্ধি করতে পারেননি, বা আপনারা বলতে আমি শুধু দল বলছি না, শেখ হাসিনার সরকার, তো এটার পেছনে কি কোনো মানে ঘরের শত্রু বিভীষণ এরকম ব্যাপার, অর্থাৎ গ্রাউন্ড রিয়ালিটিটা যথাস্থানে ঠিক মতো ভাবে মানে তুলে ধরা, যে এইরকম একটা কনস্পিরেসি হচ্ছে বা কিছু, এরকম কি আপনাদের মনে হয় যে কিছু ঘরের শত্রু বিভীষণের রোল প্লে করেছিলেন এই এই অভ্যুত্থানটাকে সফল করার জন্য? এটা ঘরের শত্রু বিভীষণ ছিল না এটা আমি বলতে পারবো না এই মুহূর্তে, থাকলেও থাকতে পারে। তবে এটা যে একটা কনস্পিরেসি ছিল, ব্যাপক এবং ডিপ রুটেড কনস্পিরেসি ছিল, এটা তো পরিষ্কার এবং স্পষ্ট। হ্যাঁ, আমি সেটাই বলছি যে এই কনস্পিরেসিটা কি আউটসাইড, আমি এটাই জানতে চাইছিলাম যে এই কনস্পিরেসিটা কি শুধু আউটসাইডাররাই করলো, নাকি ইনসাইডও কিছু লোক তাদের সঙ্গ দিল বলেই তারা সফল হলো? এটা আরো সময় আসলে আমরা বিশ্লেষণ করে এটা আমরা বের করব, এবং এটা আমরা বের করতে পারবো। তবে এই মুহূর্তে এটাকে আমি পরিষ্কার ভাবে ক্লিয়ার আমি বলতে পারবো না। তবে দেশি এবং বিদেশি ষড়যন্ত্র ছিল। এক্ষেত্রে ছাত্র সমাজকে এবং দেশের জনগণের কিছু অংশকে বিভ্রান্ত করা হয়েছে, এবং বিভ্রান্ত করতে সুন্দর চমৎকার ভাবে বিভ্রান্ত করে তাদেরকে ব্যবহার করা হয়েছে। একটা 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 আপনাদের যারা প্রচুর বিদেশি শক্তির ষড়যন্ত্রকারীদের অর্থ, অস্ত্র, কৌশল এবং ট্রেনিং সবই এখানে প্রয়োগ করা হয়েছে। আমরা বলতে পারি এক্ষেত্রে অবশ্যই গোয়েন্দা ব্যর্থতা ছিল, এক্ষেত্রে আরো অনেক ধরনের বিষয়াদি ছিল। সময় আসলে এটা পরিষ্কার হবে। আপনারাও এগুলোর সাথে আমাদেরকে সহযোগিতা করলে আমরা একটি শান্তিপূর্ণ দেশে, একটি সম্ভাবনাময় বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত হচ্ছিল, বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছিল। অবকাঠামোগত উন্নয়নে পদ্মা সেতুর মতো যে অসম্ভব কাজটি, সেটাও কিন্তু সম্ভব হয়েছে, এবং সারা বাংলাদেশকে একটি এক কেন্দ্রে বাংলাদেশের সাথে যোগাযোগ ব্যবস্থা একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছিল। সেটা তো শেখ হাসিনা সরকারের আমলে, শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের আগে ছিল, বাংলাদেশের একজন মানুষের পার ক্যাপিটা ইনকাম ছিল $585। সেটা এই 2024 সালে এসে সেটা তো প্রায় $2800 উন্নত হয়েছিল। এটা কিভাবে সম্ভব হয়েছে? এটি দক্ষতার সাথে দেশ মানুষের প্রতি ভালোবাসা আছে বিদায়
সততার সাথে দেশ পরিচালনা করার কারণেই দেশের অর্থনৈতিক একটি ব্যাপক পরিবর্তন হয়েছে। একটা বিষয় বলি, আপনারা কি এই যে বিদেশি শক্তি যারা কনস্পিরেসি করছে বলছেন যে বাংলাদেশের সাফল্যকে তারা ভালোভাবে নিতে পারছিল না, এই বিদেশি শক্তি বা এই দেশগুলোর কথা কি বলবেন যে কারা কোন কোন দেশ এই ধরনের ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত ছিল? এটা পরিষ্কার করে বলার কোনো নাম ধরে বলার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। আচ্ছা, তবে কে কারা এই চক্রান্তের সাথে জড়িত সেটা সবাই জানে, একটা সারা বিশ্ব জানে কারা বাংলাদেশের মানুষের মঙ্গল চায়, কারা বাংলাদেশকে মহান মুক্তিযুদ্ধে কারা বাংলাদেশকে সহযোগিতা করেছে, কারা বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে, কারা বাংলাদেশের মানুষের প্রকৃত বন্ধু, আর কারা বাংলাদেশের মানুষের স্বার্থের বিপক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে, কারা বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তিকে মদত যোগায়, কি স্বার্থে, এটা বাংলাদেশের মানুষের কাছে কিন্তু আরো অনেক এখন মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে তো আমরা জানি যে মানে স্বাধীনতা সংগ্রামের বিরোধী শক্তি হিসাবে বিদেশি শক্তি যেগুলি, তার মধ্যে অন্যতম মার্কিন যুক্তরাষ্ট্র, চায়না আর পাকিস্তান তো আছেই, যাদের বিরুদ্ধে আপনারা যুদ্ধ করে স্বাধীন হয়েছেন। আমরা এই মানে তিনটে দেশের কথাই মূলত জানি আর কি। মানে আপনারা কি মানে সেই বিষয়গুলো বলছেন এখন? আমরা সবসময় আমাদের চেতনার ভিতরে কাজ করি। আওয়ামী লীগের নেতা কর্মীদের অনুভূতির সাথে, চেতনার সাথে, আদর্শের সাথে একটি চমৎকার একটা সম্মেলন আছে, সেটা হলো মহান মুক্তিযুদ্ধে আমাদেরকে পাশে দাঁড়িয়েছে আমাদের বন্ধুপ্রতিম দেশ ভারত সরকার, ভারত প্রজাতন্ত্র, ভারতের 150 কোটি মানুষ, তৎকালীন সময়ে সম্ভবত 80 কোটির মতো মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন। সেই সময় আমেরিকার জনগণেরও একটি অংশ আমাদের পক্ষে ছিল, কিন্তু আমেরিকান মার্কিন সরকার প্রশাসন আমাদের বিরুদ্ধে তারা সরাসরি কাজ করেছে এবং সেই সময় তারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, আমাদের বিপক্ষে তারা ভেটো প্রয়োগ করেছে, সপ্তম নৌবহর পাঠিয়েছে, এটা সবাই জানে। আমাদের বিপক্ষে চীন, তারাও আমাদের পক্ষে সেদিন ছিল না। আমাদের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় তারা পাকিস্তানিদেরকে, পাকিস্তানি দখলদার বাহিনী, হানাদার বাহিনী, উপনিবেশবাদী শক্তিকে তারা সমর্থন জুগিয়েছে। আমরা মহান মুক্তিযুদ্ধে ভারতবর্ষ এবং রাশিয়া আমাদেরকে সমর্থন করেছে, সহযোগিতা। সবচেয়ে আমাদের 1 কোটি মানুষ আশ্রয় দিয়েছে, শরণার্থী হিসাবে ভারতে এসে আশ্রয় দিয়েছে। 1 কোটি মানুষকে আশ্রয় দেওয়া, খাবার দেওয়া, তাদেরকে সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমাদের মুক্তিযোদ্ধাদেরকে মহান মুক্তিযুদ্ধে তাদেরকে ট্রেনিং দিয়েছে, অস্ত্র দিয়েছে, তাদেরকে কিভাবে গেরিলা যুদ্ধ করতে হয় সে কৌশল শিখিয়েছে। সেটা আমরা আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারতে এসেছি। এটা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে, মুক্তিযুদ্ধের গৌরব গাথার সাথে স্মরণাক্ষরে লেখা থাকে। আচ্ছা, আমি আরেকটি প্রশ্ন, আমার শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং সিভিল সোসাইটিরও একাংশ তারা বলছে যে, তারা প্রশ্ন তুলছে যে এত বড় একটা গণ অভ্যুত্থান এবং এত লোকের মৃত্যু এবং পরবর্তীকালে এবং সরকারে আপনারা থাকাকালীনই দেখা যাচ্ছিল যে প্রভূত দুর্নীতি, মানে আপনাদের নেতা মন্ত্রীদের নানা রকম মানে দুর্নীতি এবং ব্যাংক লুট থেকে শুরু করে যেগুলো এখন আরো অনেক বড় করে আসছে। তো তারা বলছিলেন যে আওয়ামী লীগ ক্ষমা না চাইলে তাদের পক্ষে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসাটা খুব কঠিন হবে। মানে এটা শুধু রাজনীতির লোকেরা বলছেন না, মানে নাগরিক সমাজে বিভিন্ন মানুষ বলছেন। তো এই বিষয়টা কি আপনারা কোনো কনসিডারেশনের মধ্যে নিচ্ছেন যে আপনারা ভুল স্বীকার করবেন বা আপনারা ক্ষমা চাইবেন, এরকম কোনো কিছু? এ বিষয়ের মধ্যে আমরা কিন্তু ইতিমধ্যে কিছু মতামত, আমি যেমন আমার মতামত আমি দিয়েছি। আমরা বলেছি আওয়ামী লীগের মতো এত বড় একটি রাজনৈতিক দল, সে তো স্বাভাবিক রাজনীতি করারই কোনো সুযোগ এখন বাংলাদেশে করার সুযোগ পাচ্ছে না, দেওয়া হচ্ছে না। বরঞ্চ মনে হয় আওয়ামী লীগ একটি শত্রু দলে পরিণত হয়েছে বাংলা। ইউনূস সাহেবের দৃষ্টিতে
তার অন্তর্বর্তীকালীন উপদেষ্টার দৃষ্টিতে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা এই অন্তর্বর্তী সরকারের শত্রু, সরাসরি শত্রু, এবং এই শত্রু নিধনের দায়িত্বটা পালন করছে এই বর্তমান অনির্বাচিত অসাংবিধানিক সরকার। আমাদের স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হলে আমরা রাজনৈতিকভাবে আমাদের নেতা কর্মীরা যাদের বিপক্ষে মিথ্যে হত্যা মামলা, মিথ্যে মামলা দিয়ে লাখ লাখ নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে, আমাদের স্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হলে সবাই মিলে আমরা রাজনীতি করার যখন সুযোগ পাবো, অবশ্যই আমরা আমাদের অতীতের ভালো কাজগুলো থেকে আমরা অভিজ্ঞতা নিয়ে আরো ভালো কাজ করার চেষ্টা করব। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের কাজ আমরা করব। আমাদের কোনো যদি ভুল থাকে, আমাদের যদি কোনো ত্রুটি থাকে, সেই বিষয়গুলো অবশ্যই আমরা মূল্যায়ন করব এবং সময় মতো উপযুক্ত ভাবে আমরা জনগণের কাছে, মানুষের প্রত্যাশা পূরণের জন্য আমরা আমাদের সত্য জিনিসগুলোকে সত্য বলা, ভালোকে ভালো বলা, খারাপকে খারাপ বলা, অর্থাৎ সাদাকে সাদা এবং কালোকে কালো বলার মতো মন মানসিকতা আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মীর আছে। সুতরাং আমরা অভিজ্ঞতা নিয়েই তো মানুষ চলে, অভিজ্ঞতা নিয়েই তো দেশ এগিয়ে যায়। আওয়ামী লীগকে এগিয়ে যাওয়ার জন্য, দেশকে, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করব বাংলাদেশের মানুষের স্বার্থে, জনস্বার্থে, মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়নের স্বার্থে, অসাম্প্রদায়িক চেতনায়, অসাম্প্রদায়িক মানসিকতায় শান্তি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের জন্য অবশ্যই আমরা আমাদের ভুলগুলো শুধরানোর জন্য আমরা চেষ্টা করব এবং আমরা যে জিনিসগুলো প্রকৃত অর্থেই ভুল, যেগুলো সংশোধন করা দরকার, সেগুলো আমরা করব। জনগণের কাছে যে সত্যি কথা বলতে, তাদের সমর্থন আদায়ের জন্য, তাদেরকে তাদের ভালোবাসা অর্জনের জন্য, তাদেরকে কাছে পাওয়ার জন্য, যেটা সত্য আমরা সত্য কাজটি করব। ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো। এই এত মানুষের মৃত্যুর জন্য কি আপনারা দুঃখিত, ক্ষমা প্রার্থী? আমরা যে কোনো মৃত্যুতেই আমরা দুঃখ পাই, আমাদের সহমর্মিতা থাকে। আওয়ামী লীগের নেতা কর্মীরা, আমরা অস্বাভাবিক রাজনীতি, অস্বাভাবিক মৃত্যুকে আমরা কখনোই প্রশ্রয় দিই না। অবশ্যই যারা জীবন দিয়েছে, যাদের জীবন উৎসর্গ করেছে, তাদের সকলের প্রতি আমাদের সহমর্মিতা আছে এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, এই হত্যাকাণ্ডের সাথে এই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে যারা এর সাথে সম্পৃক্ত, যেই হোক অথবা সরকারের হোক অথবা যেই হোক, মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে, ষড়যন্ত্র অংশকারী হিসাবে যারা স্নাইপার আর্মস ব্যবহার করে অন্যায়ভাবে মানুষ হত্যা করেছে, এটাকে আমরা নিন্দা জানাই এবং বিচার হোক, এটাও আমরা চাই। আমাদের নেতৃত্ব মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু বিচার বিভাগীয় তদন্ত করেছিলেন, কমিটি করেছে বিচার বিভাগীয়, যেটা হয় না কখনো। উনি জাতিসংঘের কাছে আহ্বান জানিয়েছে তাদের টেকনিক্যাল সহযোগিতা করার জন্য, যাতে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে বিচারের ব্যবস্থা করার জন্য। সেই কাজগুলো কিন্তু করতে দেওয়া হয়নি। আপনি দেখুন, এখানে ইনডেমনিটি দেওয়া হয়েছে 15 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, এই সকল অন্যায় এবং সন্ত্রাসের সাথে, জ্বালাও পোড়ার সাথে, পুলিশ বাহিনীর সদস্যদের পুড়িয়ে মারার সাথে এবং ছাত্র সাধারণ মানুষ হত্যার সাথে যারা জড়িত, তাদেরকে রক্ষা করার জন্য ইনডেমনিটি জারি করা হয়েছে। এখানে যদি প্রকৃত অর্থে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, সবার বিচার হোক আমরা চাই। যারা জড়িত আইন অনুযায়ী তাদের বিচার হোক, এটা তো আমরা চাই। আমাদের মাননীয় নেত্রী, উনি
শ্রদ্ধা জানিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন। উনি এই বিচারের ব্যবস্থা করার জন্য বিচার বিভাগ তদন্ত কমিশন করেছেন, জাতিসংঘকে আহ্বান জানিয়ে, এগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে, বাতিল করা হয়েছে। কি ঠিক। কি উদ্দেশ্য? আপনাকে মিস্টার নাসিম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ওয়ালের পক্ষ থেকে। আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের জন্য দিয়েছেন এবং আপনার বক্তব্য আমরা শুনলাম, এই জন্য আপনাকে আর একবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনি ভালো থাকবেন, আপনাদের সকলের ভালো হোক, বাংলাদেশের ভালো হোক। নমস্কার জানবেন। শুভরাত্রি। শুভরাত্রি। ওয়ালকেও আমি শুভেচ্ছা জানাই। আপনারা ভালো থাকেন।